আজকে করব ৮ নম্বর স্কুল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যাভবন হাই স্কুল। প্রথমে যেগুলো সঠিক উত্তর আছে সেগুলো তলায় দাগ দিয়ে দিয়েছি। একটা আছে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে 1947 সালে। 2 তাল পাকে যে মাসে সেটা হচ্ছে ভাদ্র মাস। 3 আকাশের দুই বন্ধু গল্পটা নেওয়া হয়েছে স্বপ্ন দেখি রূপকথায় থেকে। 4 মধ্যম পুরুষের একটি উদাহরণ হলো আপনি। 5 প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রের স্রষ্টা সেটা হলো ঘনাদা। 6 সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ। 7 যে প্রাণীটি কবির দিকে বারবার তাকায় সেটা হচ্ছে কাঠবিড়ালি। 8 রাজার পিসি ক্রিকেট খেলে। এগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর হচ্ছে গোপালের বাবার নাম কি? তো পুরো লাইনটা এমনি হবে, গোপালের বাবার নাম ক্ষুদিরাম ভট্টাচার্য। এটা ভুল রয়েছে, তবে ঠিক করে নাও। একলা কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? উত্তর লিখবে একলা কবিতাটি আমায় তুমি লক্ষ্মী বলো বই থেকে নেওয়া হয়েছে। তোমরা পূর্ণ বাক্য লিখবে, যেহেতু কোশ্চেনে বলা হয়েছে পূর্ণ বাক্য উত্তর দাও। 3 কোন ঋতুতে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? উত্তর হচ্ছে শীত ঋতুতে। 4 রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। পেট কাটা আর চার দেয়ালের বন্ধু হলো আকাশ। বিপরীত অগ্রজ এর বিপরীত অনুজ। শুদ্ধ এর বিপরীত অশুদ্ধ। 7 চার দেয়াল শব্দটি পুরুষ হচ্ছে প্রথম পুরুষ। পুরুষ 3 প্রকার, উত্তম মধ্যম প্রথম। তো প্রথমটা হচ্ছে থার্ড পার্সন, সেটা চার দেয়াল। 8 মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমাতলা হাই স্কুলের। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? উত্তর পাহাড়ি অঞ্চলে। পরের প্রশ্নগুলো আমি টাইপ করে লিখেছি, চলো আমরা সেই সেকশনে চলে যাই। শহীদ কাকে বলে? শহীদ হয়েছেন এমন একজনের নাম লেখো। যিনি দেশের জন্য প্রাণ দেন তাকে বলা হয় শহীদ। ক্ষুদিরাম একজন শহীদ। 3-2 আমরা বড় অসহায় না রে, কাদের কোন অসহায়তার কথা বলা হয়েছে? আকাশের দুই বন্ধু গদ্যাংশে পেট কাটা ও চাঁদিয়ালের অসহায়তার কথা বলা হয়েছে, কারণ তারা মানুষের হাতের গোলাম। মানুষ সুতোর সাহায্যে তাদের যেমনভাবে চালায় তাদের সেভাবেই চলতে হয়। 3 বোম্বাগড়ের রানী সারাদিন কীভাবে থাকে? বোম্বাগড়ের রানী অষ্টপ্রহর মাথায় বালিশ বেঁধে থাকে। পুরুষ কাকে বলে? কয় প্রকার ও কী কী? যে সমনাম বা বিশেষ পদের দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য কোনো উদ্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা হয় তাকে পুরুষ বলা হয়। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ 3টে ভাগ রয়েছে এবং আমি ভেতরে উদাহরণগুলো দিয়ে দিয়েছি। 5 গান্ধীজির শিক্ষাদান পদ্ধতিটি কেমন? যারা পরীক্ষায় বেশি নম্বর পেত গান্ধীজি তাদের দিকে বিশেষ নজর দিতেন। তিনি বলতেন বেশি নম্বর পেয়ে যদি কোনো ছাত্রের দিমাগ বাড়ে তাতে তার মঙ্গল হয় না। 6টা তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা, কে কেন পয়সা নিতে বারণ করেছিল? ক্ষুদিরাম ভট্টাচার্যের ছোট ছেলে গোপাল তার দাদা নেপালকে পয়সা নিতে বারণ করেছিল। সে ভেবেছিল যদি জটি পিসিমার কাছ থেকে তালের পয়সা না নেওয়া হয় তাহলে তিনি নিশ্চয়ই তাদের তাল নবমীর জন্য নিমন্ত্রণ করবেন। 4-1 আখের রস বের করার পদ্ধতি কেমন? আখের রসের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচি থেকে এমন একটি রচনার নাম লেখো। ক্ষেত থেকে আখ কেটে আনার পর যথাসম্ভব শীঘ্র সেটাকে মেশিনে দিয়ে সেখান থেকে আখের রস বের করতে হবে। বেশি দেরি করলে আখের রস শুকিয়ে যায়। আখের প্রসঙ্গ রয়েছে এমন একটি রচনার নাম হলো বোকা কুমিরের কথা। নতুন মাস্টারমশাই সম্পর্কে ছেলেদের কী আশঙ্কা ছিল? অবশেষে উভয়ের মধ্যে কেমন সম্পর্ক গড়ে উঠল?
নতুন মাস্টারমশাই সম্পর্কে ছাত্রদের নির্দিষ্ট কোনো ধারণা ছিল না। তারা ভাবছিল উনি হতে পারেন গম্ভীর, রাজবাড়ী, অঙ্ক ভুল করলে হয়তো কড়া শাস্তি দেন। কিন্তু যখন তারা মাস্টারমশাইয়ের সম্মুখীন হলো, তারা দেখল তিনি হাসিমুখে সবার সঙ্গে কথা বলেন। তার ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল। তার কথা মতো ছাত্ররা ভোর 4টের সময় উঠে ব্যায়াম করত। তিনি ছাত্রদের স্বদেশপ্রেমের দীক্ষা দিয়েছিলেন। 4.2 আকাশে উঠে থাকা দুই বন্ধুর বন্ধুত্ব কীভাবে অটুট থাকলো। চাঁদিয়াল ও পেটকাটা দুটো ঘুড়ি অনেক উঁচুতে উঠতে উঠতে একে অপরকে দেখতে থাকে। দেখতে দেখতে ভাবে অনেক দিনের বন্ধু। ক্রমে তাদের মধ্যে আকাশ, পৃথিবীর সৌন্দর্য, মানুষের হাতে তাদের ভবিষ্যৎ জীবন, মুক্তির আশা, পরিকল্পনা প্রভৃতি নানা বিষয়ে কথাবার্তা হতে থাকে। পেটকাটার চাঁদিয়াল বুঝতে পারছিল দুই দল মানুষ তাদের প্যাঁচ খেলিয়ে নিজের আনন্দ পাবে, আর ঘুড়িদের মধ্যে যে প্যাঁচ কেটে পড়ে যাবে তার শোচনীয় পরিণতির কথা ভেবে দুটো ঘুড়ি শঙ্কিত হয়ে ওঠে। তারা ঠিক করে প্যাঁচের সময় তারা দুজনেই সুতো ছিঁড়ে একসঙ্গে আকাশে অনেক উঁচুতে উড়ে যাবে। মানুষের হাতের সুতো ছিঁড়ে তাদের নাগালের বাইরে চলে যাবে, আর আকাশ হবে তাদের বন্ধু। পরিকল্পনা মতো তারা সুতো ছিঁড়ে আকাশে ভেসে গিয়েছিল। এভাবেই তাদের বন্ধুত্ব অটুট থাকলো। চুনির মা জটে পিসিমার বাড়িতে গিয়েছিল কেন? জটে পিসিমার আসল নাম কি? তার তালের প্রয়োজন হয়েছিল কেন? চুনির মা জটে পিসিমার বাড়িতে ডাল ভাঙতে গিয়েছিল। জটে পিসিমার আসল নাম হরিমতি। মঙ্গলবার তাল নবমীর উৎসব উপলক্ষে তাদের বাড়িতে তালের প্রয়োজন ছিল। 5-1 আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফ অফিসেও। কারা এমন করেছিল, কেন করেছিল? চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এমন করেছিল। তারা ইংরেজ পুলিশের সঙ্গে যুদ্ধ করে তাদের গোলাবারুদের ভাণ্ডার দখল করার জন্য এমন করেছিল। বর্ষার রাতে গোপালের তাল কুড়ানো অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে তাল কুড়াতে গিয়েছিল। তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়েছিল। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটে পিসিমার বাড়ি হাজির। আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় রূপটি কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো। আকাশের দুই বন্ধু গল্পে শৈলেন ঘোষ দুটি ঘুড়ির বন্ধুত্বের কথা প্রসঙ্গে অনেক স্থানেই প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন আর বৈচিত্র্যের কথা তুলে ধরেছেন। বীজ থেকে কীভাবে গাছে জন্ম হয়, তারপর সেই গাছে ফুল ফোটে, তার বর্ণনা রয়েছে এই গল্পে। আবার গাছে বাসা বাঁধে পাখিরা, তাদের ডিম ফুটে ছানা জন্ম নেয়, ডানা মেলে আকাশে ওড়ে। এইভাবে রোজ পৃথিবী নতুন রূপে ধরা দেয়। এছাড়া গল্পে ঘুড়িদের কথোপকথনের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা দিয়েছেন লেখক। পেটকাটা আর চাঁদিয়াল আকাশ থেকে নিচের নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে। চাঁদিয়াল একটা ছেলের মাস্টারমশাইয়ের মুখে শুনেছে পৃথিবীটা খুব সুন্দর, অনেক পাহাড়, ঝর্ণা, গাছ, ফুল আছে পৃথিবীতে, আবার কোথাও শুধু বরফ। এভাবেই এই গল্পে পৃথিবীর সৌন্দর্য ও বৈচিত্র্যের কথা বর্ণিত হয়েছে। পরেরটা, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় কবির বিষয়টি কীভাবে প্রকাশ হয়েছে। আমরা চাই মসৃণ জীবন, যেখানে কোনো রকম কষ্ট থাকবে না। প্রাকৃতিক জীবন চলার পথে বাধা থাকলে আমরা ভয় পাই। অতিরিক্ত ঝড় বৃষ্টি, রোদ, ঝড় বৃষ্টি, রাস্তায় চড়াই উতরাই সবই আমাদের কষ্ট দেয়। জীবনে চলার পথে হোঁচট খাওয়া, দুঃখ পাওয়া আমরা মেনে নিতে পারি না, কিন্তু এইগুলোই তো আমাদের জীবনকে বৈচিত্র্যময় করে তোলে, দৈনন্দিন একঘেয়েমি থেকে মুক্তি দেয়। কষ্টের বিনিময়ে জীবনে আনন্দ উপভোগ করতে হয়। যদি আমাদের জীবনে কষ্ট না থাকে, কোনো ওঠাপড়া না থাকে, জীবনে শুধু সুখই থাকে, তাহলে সুখের উপভোগ কেমনভাবে আমরা করতে পারি না। কষ্ট করে চিবিয়ে আখ থেকে রস বের করে খেতে হয় বলেই আখের রস সব থেকে মিষ্টি লাগে।
এই যে পুরো প্রশ্ন এমন কেন ঘটছে এটা আমি উত্তর পাইনি, তোমরা একটু তোমাদের টিচারের কাছে জেনে নিও প্লিজ। চারটা, আমি তখন একলা তো নই, তখন বলতে কখন, আমি বলতে কার কথা এবং তিনি একলা নন কেন। বলছে একলা কবিতার কবি শঙ্খ ঘোষ কথা বলেছেন। শঙ্খ ঘোষ একলা কবিতায় আমরা দেখি, শঙ্খ ঘোষের একলা কবিতায় আমরা দেখি কবি যখন নিজেকে একলা ভাবেন তখন কবি আসলে একা নন। আমি বলতে কবি নিজের কথা বলেছেন, তার সঙ্গে রয়েছে কে না সবুজ গাছপালা, গাছের ছায়ায় ঢাকা পথ আর চঞ্চল কাঠবিড়ালি। তিনটে রচনা আছে, একটা হচ্ছে বিদ্যালয় জীবনের খেলাধুলা, স্বামী বিবেকানন্দ, একটা পরিবেশ দূষণ। প্রথম রচনা বিদ্যালয় জীবনের খেলাধুলা ভূমিকা। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছু উৎসাহ পাওয়া যায় না, মনে ভালো থাকে না। আর এই স্বাস্থ্য গঠনের সঙ্গে খেলাধুলার নিবিড় যোগ রয়েছে। খেলাধুলা শিশুদের তথা কিশোরদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। চরিত্র গঠন থেকে শুরু করে ব্যক্তিগত সামাজিক গুণাবলীর বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সে কারণে পৃথিবীর বিভিন্ন দেশে খেলাধুলাকে বিদ্যালয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলাধুলার চর্চা একদিকে যেমন শরীরকে সতেজ রেখে পঠন পাঠনে আগ্রহ বাড়ায়, অন্যদিকে তেমনি সহযোগিতা, ঐক্যবদ্ধতা, দলবদ্ধতা, নেতৃত্বদান প্রভৃতি গুণের বিকাশে সাহায্য করে। আমাদের দেশে বিদ্যালয় পাঠ্যক্রমে খেলাধুলার পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে যেসব খেলাধুলা চালু আছে সেগুলো হলো ফুটবল, ক্রিকেট, হাডুডু প্রভৃতি। ফুটবলেই আমার আগ্রহ সবচেয়ে বেশি। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে আমি অংশ নিই, পুরস্কারও পাই। পড়াশোনার মতো খেলাধুলো আমার ভীষণ প্রিয়। এবার আছে রচনা স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 সালের 12ই জানুয়ারি। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় সবাই তাকে বিলে বলেই জানত। শৈশব থেকে তিনি খুব চঞ্চল আর মেধাবী প্রকৃতির বালক ছিলেন। নরেন তার মায়ের কাছ থেকে প্রথমে ইংরেজি বর্ণমালা শিখেছিলেন। কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তার স্কুল জীবনের শিক্ষা সম্পূর্ণ হয়। পড়াশোনার প্রতি তার চিরকাল গভীর আগ্রহ ছিল এবং বলা বাহুল্য তিনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে এই বিশ্বাস তিনি নিজের মনে গেঁথে নেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের মহাধর্ম সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান পান। গেরুয়া পোশাক পরিধান এবং সন্ন্যাসীর বেশে তিনি পৌঁছান শিকাগো শহরে। ধর্মসভার মঞ্চে উঠে শ্রোতাবর্গকে সম্বোধন করেন আমেরিকাবাসী ভাই ও বোনেরা। মুহূর্তে উচ্ছ্বসিত করতালির ধ্বনিতে অভিনন্দিত হলেন প্রাচ্যের এই বীর সন্ন্যাসী। 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন মানব সেবার অন্যতম প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। 1899 খ্রিস্টাব্দে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠা করেন পুণ্যপীঠস্থান বেলুড় মঠ। মানব সেবা, বেদান্ত দর্শন ও রামকৃষ্ণের শিক্ষা প্রচারই ছিল মিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। দয়া নয়, সেবার মধ্যে দিয়ে তিনি ঈশ্বর প্রাপ্তির পথ দেখিয়েছিলেন। 1902 সালে মাত্র 39 বছর বয়সে এই মহান সন্ন্যাসীর পরলোক গমন করেন। পরের রচনা হচ্ছে পরিবেশ দূষণ। আমাদের চারপাশে সব কিছুই পরিবেশ। এটি আমাদের চারপাশে এবং প্রভাবিত করে এমন সব কিছুকে বোঝায়। আমাদের বাস্তুতন্ত্র হলো জীবন্ত প্রাণী এবং বায়ু, মাটি, জল, খনিজ পদার্থের মতো অজীব উপাদানগুলির সম্প্রদায়। পরিবেশের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল, গাছপালা, জমি, মাটি, প্রাকৃতিক ঘটনা, বায়ু, জল, জলবায়ু এবং সমস্ত প্রাকৃতিক সম্পদ ইত্যাদি। পরিবেশের ক্ষতিকারক দূষকগুলি পরিবেশকে দূষিত করে এবং জৈব এবং অ্যাবায়োটিক কারণগুলোর ওপর বেশ কিছু ক্ষতিকারক প্রভাব ফেলে। পরিবেশ দূষণের প্রধান প্রকারের মধ্যে রয়েছে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ ইত্যাদি। পরিবেশ দূষণ সরাসরি মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে, কারণ আমরা এই পরিবেশে শ্বাস গ্রহণ, খাওয়া, পান, বসবাস করি। সুতরাং মানুষ এমন কার্যকলাপগুলিকে সীমাবদ্ধ করতে হবে যা আমাদের পরিবেশকে দূষণ করে এবং ক্ষতি করে। আমাদের বনকে রক্ষা করতে হবে এবং উন্নত পরিবেশের জন্য আরও বেশি করে গাছ লাগানো গুরুত্বপূর্ণ, কারণ বন হলো পরিবেশের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ।